পিনাকিদা, একটু আপনার কাছে আসি। এই পর্যন্ত ধরেন আপনি আমার সাথে অনেক আগে, আরো 3 বছর আগে বোধহয় আমরা সর্বশেষ শো করছিলাম এই চ্যানেলে। তো কিভাবে দেখেন, মানে আপনি নিজেও তো আসলে ধরেন কথা বলতে যে অনেক রকমের আক্রমণের শিকার হয়েছেন, অনেক রকমের ভার্সন আপনাকে নিয়ে করা হয়েছে, তারপর আপনি চালিয়ে গেছেন, এবং আপনার যেই এত ফ্রান্সের যে ব্যস্ত জীবন, তার মধ্যেও যেই মানে পড়াশোনা করে তথ্য দিয়ে, তথ্যপাত্র বিশ্লেষণ দিয়ে যে তুলে ধরা, তো তাতে আপনি এর মধ্যে বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন আপনার অনুষ্ঠানগুলোয় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। আমরা আরেকটু স্পেসিফিক আপনার কাছে শুনতে চাই যে এই এখন আপনার অবস্থানটা কি মনে করেন, কিভাবে দেখছেন, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? ধন্যবাদ কনক। আমরা পরস্পর কিন্তু মাঝে মাঝে, জানে না বোধহয় এটা দর্শকেরা, আমরা পরস্পর মাঝে মাঝে কথাবার্তা বলি। হ্যাঁ, আমার সবচেয়ে বেশি কথাবার্তা বলা হয় সব ইলিয়াসের সাথে, তো 2 দিন আগেই বোধহয় কথা বললাম আমি। ইলিয়াসের সাথে কথা বলা হয়, মাহমুদ ভাইয়ের সাথে কথা বলা, আপনার সাথে তো হয়। একটা বিপ্লব হলো, এই বিপ্লবটা যে হয়ে যাবে এটা আমি যতই বলি যে আমি অনেক আশা দেখাইছি, মানুষজন আমাকে বলতো যে আপনি তো প্রত্যেকদিন হাসিনাকে ফেলায় দেন। হ্যাঁ, আমি দেখাইছি এটা, কিন্তু স্টিল এটা এখন আমার কাছে স্বপ্নের মতো যে এটা সম্ভব হয়েছে। এটা হাসিনা পালিয়ে গেছে এবং আমি ফ্যাসিবাদ পরাজিত হয়েছে এইভাবে। এবং আমার এটা এখানে ইলিয়াস যতই বলুক, ইলিয়াস যতই পেসিমিস্টিক ওয়েতে বলুক, আমি মনে করি না যে আওয়ামী লীগ আর জীবনের স্বনামে বা হাসিনার পরিবার কখনো বাংলাদেশে প্রতিষ্ঠা পাবে, এটা সম্ভব না। কিন্তু ধরেন যে আমরা যে আকাঙ্ক্ষাটা নিয়ে এই কাজগুলো করলাম, সে আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারলাম না, কাছাকাছিও যেতে পারলাম না। মানে আমরা বলি এক কথা, হয় আর এক কথা। আমরা বলি বিপ্লব, সরকার বিপ্লবী হলো না। মাহমুদ ভাই যেটা বললেন যে আমি এটা খুব সহজ ইয়েতে বলছিলাম যে বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে কার কার কল্লা যেত এই সরকার? কয়েকজনের যেত, ছাত্র নেতাদের যেত অবশ্যই, আসিফ নজরুলের যেত কারণ উনি মাঠে নামছিলেন, শুভ্র ভাই আর প্রফেসর ইউনূসকে জেলে পাঠানো হতো। এই কয়েকজন, 5জন ছাড়া, 6জন ছাড়া এই সরকারের আর কারো কিচ্ছু হতো না, যেমন ছিল তেমনই থাকতো। এখনো বাংলাদেশে ভালো করে টকশো করতেন, এটা করতেন, সেটা করতেন, যাতায়াত করতেন, কোনো সমস্যা হতো না, দেশ ছাড়তে হতো না, কিচ্ছু হতো না। তো তার মানে এই সরকারের যদি হাসিনার থ্রেট বা বিপ্লব ব্যর্থ হলে এদের কারোই কোনো ক্ষতি হতো না। তো সেই জন্য আমি মনে করি যে যারা বিপ্লব ব্যর্থ হলে যাদের কোনো ক্ষতি হতো না, তাদের কি আদৌ এই সরকারে একটা পজিশন নেওয়াটা নৈতিকভাবে সঠিক হয়েছে? উনি যে আসলেন, সরকারে আসলেন, বসলেন, তাহলে এই যে এত রক্তপাত, এত কান্না, এত অশ্রু, এইটার প্রতি কি উনি জাস্টিস করতে পারবেন? যারা আছেন, আমি বাদ দিলাম মানে প্রফেসর ইউনূস ডাকছেন অথবা যেভাবে হোক ছাত্র ডাকছে বা কিভাবে হয়েছে আমি জানি না, কিভাবে সিলেকশন হয়েছে আমি জানি না, কিন্তু ওনারা যে আছেন ওনাদের কি উচিত হয়েছে যে এই পজিশনটা নেওয়ার? উচিত হয়নি নৈতিকভাবে, এটা কিন্তু মরালি রাইট না। আমি কারো নাম ধরে বলতে চাই না, ধরেন আমি বললাম যে পররাষ্ট্র উপদেষ্টা, হ্যাঁ, পররাষ্ট্র উপদেষ্টা পলিটিক্যালি কত ইম্পর্টেন্ট, কতখানি ইম্পর্টেন্ট? 0, 0। মানে পলিটিক্যালি উনার ইনফ্লুয়েন্স কি? মানে উনি যদি পররাষ্ট্র উপদেষ্টা না হতেন, উনি যদি রাস্তায় দাঁড়াইতেন, ওনার কাছে এসে কয়জন কথা বলতেন, কারা যেত? হ্যাঁ, বা উনি যদি ডাকতেন যে আসেন আমরা আজকে রাজপথে নামবো, আমরা আজকে এইটার ব্যাপারে আমি প্রতিবাদ করব, এই যে ইন্ডিয়া ছেড়ে দিয়েছে, মানে উনি উপদেষ্টা না কিন্তু উনি একজন পার্সন, ইন্ডিয়া ছেড়ে দিয়েছে, আজকে আসেন আমরা আজকে প্রতিবাদ করব, বন্যা হয়েছে প্রতিবাদ করবো, উনি উপদেষ্টা না। কয়জন লোক আসতো ওনার ডাকে? তো এটাই তো ওনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। তাহলে ওনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কি? শূন্য। তাহলে একটা বিপ্লবী সরকারে যদি এইরকম লোক থাকে, তাহলে এইটা রাষ্ট্রের যে ইনস্টিটিউশনাল, যে স্ট্রাকচারাল যে ক্ষমতা, পাওয়ার, সেটার বাইরে যেতে পারে না, সেটাকে ছাপিয়ে যেতে পারে না। এটাকে যখন ছাপিয়ে যায় তখন রাষ্ট্র এবং ওই সময়ের শাসনটা একটা ফেনোমেনা হয়ে ওঠে। আমরা যদি এটা ক্ষেত্রে দেখি, ধরেন আমরা যদি জিয়াউর রহমানের ক্ষেত্রে দেখি, জিয়াউর রহমান যখন আসলেন, ক্ষমতায় আসলেন, একটা রাষ্ট্র ছিল,
কিন্তু জিয়াউর রহমান তার পার্সোনাল কারিশমাটাকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে উনি এই রাষ্ট্র ছাপিয়ে উনি একটা ব্যাপক একটা প্রভাব সৃষ্টি করতে পারলেন, তাই না? তো সেই জিনিসটা যখন হলো না, তাহলে এই বিপ্লবটা রিডিউসড হয়ে যায়, মানে বিপ্লবের লোক নাই রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্র ক্ষমতার মধ্যে, এবং এটা বিপ্লবী সরকার হয় না, এবং যারা যায় তাদের পার্সোনাল ক্যারিশমাটা এমন একটা জায়গায় না যে তারা এই রাষ্ট্রকে কিছু দিতে পারছেন, হ্যাঁ, কিছু পারছেন না দিতে। তো সেই জন্যে মাহমুদ ভাই যেটা বললেন যে স্লো ফাংশন করছে, যেভাবে রেসপন্ড করছে একটা ইস্যুতে, সেটা অনেক স্লো, এটা খুব এফেক্টিভ না, সেটা সেই কারণেই হচ্ছে। এখন ধরেন একজন ইন্ডাস্ট্রিতে হচ্ছে, ইন্ডাস্ট্রিতে আনরেস্ট হচ্ছে, তো বা আনসারে বিদ্রোহ হচ্ছে, তো আনসারে বিদ্রোহ হচ্ছে ওইখানে যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি যে দাঁড়িয়ে ওদের সামনে যদি কনফ্রন্ট করতে না পারেন, তাহলে তো কি হলো, তাই না? তাহলে তো হবে না। তো তাহলে এই সরকারের এমন লোকজন থাকা দরকার ছিল যেখানে সামনে দাঁড়িয়ে কনফ্রন্ট করতে পারবে এই ইস্যুগুলোতে। হ্যাঁ, তো ধরা যাক, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক যে বাংলাদেশের মিডিয়াতে, এখানে যদি কনক স্যার ইলিয়াস যেই ফ্রাস্ট্রেশনের কথা বললো যে এই কাজ করছে মিডিয়া, আমাদেরকে ডেমোনাইজ করেছে, আমাদেরকে অপমান করেছে, ইত্যাদি ইত্যাদি। ধরেন ইলিয়াস বাংলাদেশে আছে এখন, এই মুহূর্তে ইলিয়াস বাংলাদেশে আছে, ও প্রেস ক্লাবে যাচ্ছে, হ্যাঁ, এবং ইলিয়াস মিডিয়াতে আমাদের ভয়েসটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। ইলিয়াস যেভাবে কাজ করতো ওই কাজটা কেউ করছে এখন? আপনাকে মনে হয় ইলিয়াস যদি ঢাকায় থাকতো এই মুহূর্তে এবং কাজে থাকতো, বাংলাদেশের মিডিয়া আজকে যেভাবে প্রথম আলো কাজ করছে, ডেইলি স্টার কাজ করছে, এই কাজটা করতে পারতো? বলেন, আমি অনেস্টলি জানতে চাচ্ছি। ইলিয়াস যদি থাকতো, পারতো না। তাহলে ইলিয়াসকে ক্ষমতায় যাওয়ারও দরকার নাই, ইলিয়াসকে কোনো পদ দেওয়ারও দরকার নাই, শুধু ইলিয়াসের মাঠে প্রেজেন্স, বাংলাদেশে প্রেজেন্সটাই পরিস্থিতিকে অনেক পরিবর্তন করে দিতে পারতো। আমি এখনো মনে করি যে মাহমুদ ভাই যদি দেশে থাকতেন, এখন এই মুহূর্তে যদি দেশে থাকতেন, বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওটা অনেক পাল্টে যেত। উনি কথা বলতেন, উনি মাঠে যেতেন, উনি কর্মসূচিতে যেতেন, উনি ডাক দিতেন জনগণকে, উনি সেমিনারে যেতেন, উনি দরকার হলে প্রফেসর ইউনূসের সাথে কথা বলতেন। আমি জানি না মাহমুদ ভাই কেন যাচ্ছেন না, এবং আমি মনে করি যে মাহমুদ ভাইয়ের প্রেজেন্স ফিল্ডে এই পরিস্থিতিটাকে অনেকটা পরিবর্তন করে দিতে পারত। আর আমার না যাওয়ার ক্ষেত্রে এবং ইলিয়াসের যেতে না পারার ক্ষেত্রে, যে আমি ইলিয়াসের সাথে কথা বলছি যে কেন ইলিয়াস যেতে পারবে না, এবং আমি মনে করি যে ওর খুব ভ্যালিড রিজন আছে, এবং আমারটা তো আমি ব্যাখ্যা করেছি। তো এই জায়গাটাতে এখন যদি ধরা যাক যে এই সরকার আবার সেই ঘুরে মাগুর স্যাং, আমাদের বগুড়ার ভাষায় বলে আর কি, যে আবার সে আগের ঘটনাই ঘটে গেল আর কি, মানে একটা সহনীয় আওয়ামী লীগ শাসন আমাদেরকে উপহার দিল, তাহলে তো এই বিপ্লব তো ব্যর্থ। তাহলে এই বিপ্লব ব্যর্থ, কারণ এই বিপ্লব যেই লক্ষ্য নিয়ে হয়েছিল সেই লক্ষ্যগুলো কোনোটাই পূরণ করতে পারলো না। এবং এটা যেন কোনোভাবেই একটা সহনীয় আওয়ামী শাসন, একটা সহনীয় সোকল্ড সেকুলার শাসন যেন না হয়, সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে। এবং যদি সত্যিকার অর্থেই ওই দিকে এগোতে চায়, এবং যার কিছু সাইন, এখন ডিস্টার্বিং সাইন আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রথম আলো কিভাবে নিউজ করছে এখনো, সেই জিনিসগুলো যদি আপনি দেখেন, কোন ইস্যুগুলোকে সে ফোকাস করছে, সেই ইস্যুগুলোকে যদি দেখেন, এমনকি যে গোপালগঞ্জের হামলা, এই গোপালগঞ্জের হামলায় এটা যে আওয়ামী লীগ হামলা করছে এটা লেখেনি পর্যন্ত প্রথম আলো। এখন কিসের ভয়? হ্যাঁ, আগে না হয় বলতো যে এটা ডিজিএফআই এর জন্য লিখতে পারিনি, এটা আওয়ামী লীগের জন্য লিখতে পারিনি, এই বলছে সেই বলছে। এই প্রথম আলো তো লেখে বিএনপির আক্রমণে এটা হয়েছে, লিখছে কয়েকদিন আগে লিখছে। আমার কাছে দেখেন, আমি ইলিয়াস কনক আপনাকে আমি পাঠাচ্ছি
ইলিয়াস, আমি আপনাকে পাঠাইছি, এই যে দেখেন 12 তারিখে এই প্রথম আলো 12ই সেপ্টেম্বরে একটা শিরোনাম, বিএনপির নেতাকর্মীদের হামলায় 20 ছাত্র আহত, এবং এখানে খুব স্পষ্টভাবে বলছে যে বিএনপি এটা করেছে। আর তার 2 দিন পরে যখন গোপালগঞ্জে মারা গেল, তখন সে লিখছে, টাইটেল হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত। আচ্ছা, নিউজের মধ্যে কি লিখছে? নিউজের মধ্যে লিখছে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। এটা সাংবাদিকতা? এবং আমি চ্যানেল আইতে একটা চ্যানেল আইতে দেখেছি যে বিএনপির এই স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন গ্রামবাসীর সাথে একটা ইয়ের কারণে, হ্যাঁ, গ্রামবাসীর পিটুনিতে তিনি মারা যান। চ্যানেল আইতে এই নিউজটা আমি দেখেছি। তো প্রথম আলো তো ঠিক হয়নি, ডেইলি স্টার তো ঠিক হয়নি, হ্যাঁ, প্রথম আলো ঠিক হয়নি, ডেইলি স্টার ঠিক হয়নি। আমি কিন্তু আমার ভিডিওগুলোতে কন্টিনিউয়াসলি বলেছিলাম, কয়েকটা জিনিস আমি বলেছিলাম যে প্রথম আলোর মাতব্বরি, হ্যাঁ, প্রথম আলোকে উৎখাত করতে হবে, ডেইলি স্টারকে উৎখাত করতে হবে, ছায়ানটকে উৎখাত করতে হবে, উদীচীকে উৎখাত করতে হবে, সিপিবিকে উৎখাত করতে হবে। এগুলো যদি উৎখাত না হয় তাহলে মানে বাকশাল এবং আওয়ামী শাসন এবং আওয়ামী ন্যারেটিভ, আওয়ামী ফ্যাসিবাদ, এটা উৎখাত হবে না। এগুলো পার্ট অফ দিস ফ্যাসিবাদ। এই প্রথম আলো, এই ডেইলি স্টার, এরাই এই ফ্যাসিবাদ তৈরি করেছে। এরা যদি না যায় সমাজ থেকে, এদের কর্তৃত্ব যদি অপসারণ করা না যায়, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ কখনো দূরীভূত হবে না, এবং এদের হাত ধরেই আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। এবং প্রথম আলো যে ন্যাক্কারজনক ভূমিকা রেখেছে এই সময়গুলোতে, হ্যাঁ, মানে দেখেন 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কতজন মারা গেছে সেটা নিয়ে একটা প্রথম রিপোর্টটা করছে, 6 থেকে 9 তারিখ পর্যন্ত কতজন মারা গেছে। কিন্তু এই বিপ্লবের সময় কতজন মারা গেছে সেইটার কোনো অনুসন্ধানের রিপোর্ট নাই। আচ্ছা, আর একটা জিনিস দেখেন যে এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো হাসিনা নাই। হাসিনার আমল নিয়ে প্রথম আলো, ডেইলি স্টার একটা অনুসন্ধানের রিপোর্ট করেছে এই সময়? হাসিনার দুর্নীতি নিয়ে কোনো কিছু করেছে? ডিজিএফআই নিয়ে, আয়নাঘর নিয়ে কোনো কিছু করেছে? করেনি। তাহলে কি হলো? তো আপনি তো আপনার বিজয়টা আসলেই অর্জিত হয়েছে কিনা সেটা দেখবেন কোথায়? দেখবেন যে এই যে বাংলাদেশের যে মিডিয়া, সেই মিডিয়াতে কিভাবে আপনি রিপ্রেজেন্টেড হচ্ছেন। তো বাংলাদেশের মিডিয়াতে আপনি কিভাবে রিপ্রেজেন্টেড হচ্ছেন? দাদা, এই প্রথম আলো রিয়েল এস্টেট কিন্তু আবার নতুন করে কিংস পার্টির পেছন গঠনের জন্য কিন্তু করবে, অবশ্যই করবে। এবং এরা দেখবেন, এরা সেই আর একটা নতুন দল, আবার সেই -2 ফর্মুলা, মাইনাস হাসিনা তো হয়ে গেছেই, আর মাইনাস বিএনপি করার জন্য একটা নতুন দল তৈরি করার জন্য দেখবেন তারা কতজনকে করে, কতজনকে তারা প্রমোট করে, কতজনকে তারা স্পেস দেয়, এবং তারা ফিগার তৈরি করার চেষ্টা করে। দেখবেন এটা একেবারে মানে টেক্সট বুক এক্সাম্পল। ঠিক এইভাবেই ইন্ডিয়া কাজ করে। এবং প্রথম আলো যে একটা ইন্ডিয়ান মিডিয়া, প্রথম আলো যে ভারতের মিডিয়া, এ ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? মানে প্রথম আলো কার সাথে পার্টনারশিপ? এই যে চরকির পার্টনারশিপ কার সাথে? ইন্ডিয়ার সাথে পার্টনারশিপ। তো ইন্ডিয়ান হাই কমিশনার বাংলাদেশে কোন মিডিয়া হাউসে যায়, সাইন করে, এমওইউ সাইন করে? প্রথম আলোতে তো, তাই না? আর এই যে ডেইলি স্টার নিয়ে ইদানিং যে খবরগুলো আসছে, ডেইলি স্টারের এই যে আমদি হোসেনের যে একটা স্ট্যাটাস আমরা দেখলাম, যে খুব ভালো ইংরেজি লেখে, সে নামাজ পড়ে, একসময় নাস্তিক ছিল, নামাজ পড়া শুরু করছে, এবং তাকে প্রথম আলো থেকে বের করে দেওয়া হলো। হ্যাঁ, ডেইলি স্টার থেকে বের করে দেওয়া হলো। হ্যাঁ, তো মানে যতক্ষণ পর্যন্ত এই সুশীলের যে ভয়েস, এই যে বাঙ্গু সেকুলারদের যে কালচারাল এলিটদের যে ভয়েস, এটা যতদিন পর্যন্ত এটাকে ধ্বংস করা না যাচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের বিপ্লব হবে না। আমরা রাখতেও পারবো না বিপ্লব, যদি ওদের কর্তৃত্বকে, ওদের মাতবরিকে যদি বন্ধ করা না যায়। আপনার কাছে আবারও আসবো, বাট সামহাউ প্রথম আলো ডেইলি স্টার আমাদের সমন্বয়কদের চোখ ধাঁধাই দিচ্ছে। মানে একদম তারাই সুশীল, তারাই বাঙালি জাতির মানে আর কি ভিত
তৈরি করবে এমন একটা ধারণা নিয়ে, সাথে শেখারুজ্জামানরাও যোগ দিয়েছে যে সংবাদকে আমাদেরকে দেখালাম। আপনি দেখবেন এরপরে এই যে প্রথম মেরিল প্রথম আলো পুরস্কার হবে না, ওইখানে দেখেন কি নাচানাচি হয়, ওই যে মাইয়াদের কাইনে নাচাবে এবং আরো চোখ ধাঁধায় দিবে আর কি। হ্যাঁ, এবং দেখবেন এই ছাত্র আন্দোলনকে সে তার একটা ন্যারেটিভ কিন্তু ওই মেরিল প্রথম আলো পুরস্কারের স্টেজে এই ছাত্র বিপ্লবের আর একটা নতুন ন্যারেটিভ তারা তৈরি করবে। আপনি দেখেন, আমি আজকে বলে দিলাম, আপনি সেই দিন করলে আপনি এটা প্রচার করেন, দেখেন এই নতুন ন্যারেটিভ তৈরি করবে। এবং ওই যখন সুন্দরী মাইয়াদেরকে নাচায় যখন করবে না, তখন ওই ন্যারেটিভ আমাদের না, আমরা কোথায় হারায় যাব, হ্যাঁ, ওইটাই তখন স্ট্যাবলিশড হয়ে যাবে। বুঝতে পারছেন? তবে এত সহজও হবে না।